সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা মন্তব্য করেছেন আগের সরকারে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারে কিচেন ক্যাবিনেট ছিল ছোট পরিসরে ৫-৬ জনের একটি টিম এবং সেই টিমের সিদ্ধান্তেই বড় বড় সিদ্ধান্তগুলো চূড়ান্ত হতো। একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছ থেকেই জানতে চাই, সরকারের ভেতরে আরেকটা সরকার কাজ করতো সেই আমলে, তার মানে কি যে পারস্পরিক একটা অবিশ্বাস ছিল কিনা, এক ধরনের এই দ্বন্দ্ব ছিল কিনা, এবং এটিই কি সেই সরকারের সফলতা বা ব্যর্থতার যে মানদণ্ড এখন আপনারা বিচার করছেন বা মানুষ করছে তার পেছনে একটি কারণ ছিল? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সাথে আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। কিচেন ক্যাবিনেটের আলোচনাটা কিন্তু আজকেই প্রথম এসেছে তা না, এর আগেও আরও একাধিক উপদেষ্টা তাদের আলোচনার মধ্যে কিচেন ক্যাবিনেটের ইস্যুটা নিয়ে এসেছেন। আবার পৃথিবীর অনেক দেশে কিচেন ক্যাবিনেট আছে, আমরা ব্রিটিশের কথা জানি বিভিন্ন জায়গায়। কিন্তু এখানে যে তথ্যটি ক্রমশই বাজারে আসছে এর ভেতর থেকে স্বচ্ছতার অভাব দেখতে পাই আমি, এবং এর পেছনে আর একটা হিডেন পলিটিক্স তাদের মধ্যে ছিল, এটি পরিষ্কার হচ্ছে। আপনি সরকার পরিচালনার জন্য নানা রকমের চ্যালেঞ্জ ছিল, এটা অস্বীকার করব না। গণ অভ্যুত্থানের পরে আগের যে সরকার ছিল তাদের যে এস্টাবলিশমেন্ট ছিল তার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করা, অনেক ধরনের চ্যালেঞ্জ এদের ছিল। সেই চ্যালেঞ্জটা আপনি মোকাবেলা করবেন ঐক্যবদ্ধভাবে আপনার সব সহকর্মীদেরকে সাথে নিয়ে। কিন্তু এখানে আবার আপনি একটা যখন সাব গ্রুপ করেন এবং একটা অংশকে বাদ দিয়ে নিয়মিত যখন বৈঠক করেন, স্বাভাবিকভাবে কতগুলো প্রশ্ন আসে যে এই বৈঠকগুলোর এজেন্ডাটা কি, ভিন্ন কোনো পলিটিক্সের মধ্যে আছে কিনা। এক, দ্বিতীয়ত যে ইন্টারভিউটা এসেছে সেখানে একটা তথ্য এসেছে যে তিনি 3 বার পদত্যাগ করার চেষ্টা করেছেন। তার অর্থ হলো যে এখানে আপনি তার যে স্বাভাবিক কার্যক্রম সেই কার্যক্রম তিনি পরিচালনা করতে পারেন। আমি তৌহিদ হোসেনের কথা বলছি। এবং তিনি যাতে পরিচালনা করতে না পারেন তার কাউন্টার আরও কতগুলো জায়গা আপনি তৈরি করেছেন। আর সবথেকে অস্বচ্ছতার জায়গা হচ্ছে এই সরকারটা, সেই সরকারটা সম্পর্কে এই অভিযোগটা আসছে যে সরকার একটা ঐক্যমত্যর কমিশন গঠন করলো, সমস্ত পলিটিক্যাল পার্টিকে ডেকে কি বলল যে আপনারা সবাই মিলে দেশটা চালাবেন। বারবার যে বার্তাটা দেওয়ার চেষ্টা হলো যে আমরা সবাই একসাথে এই চ্যালেঞ্জ মোকাবেলা করব, দেশ গঠন করব। আবার হানা ভোটের কথা আপনার মনে আছে, সরকারের পক্ষ থেকে যে 4টা প্রচারণা ছিল 1, 2, 3, 4, তার প্রথম যে দফাটা সেখানে বলা হয়েছিল যে আমরা এমন একটা এনভায়রনমেন্ট এখানে ক্রিয়েট করতে চাই যে এনভায়রনমেন্টে সরকারি দল এবং বিরোধী দল বসে এক টেবিলে দেশের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং এর ভেতর থেকে আপনি একটা ইনোসেন্ট পজিশন ক্রিয়েট করার চেষ্টা করলেন যে আমরা সবাইকে নিয়ে দেশটা চালাতে চাই। পাবলিক দেখলো সবাইকে নিয়ে চালাতে চাইছেন, আর ভেতরে আপনার যখন সুযোগটা আপনি পেয়েছেন তখন আপনার টিমের মধ্যে বিভাজন তৈরি করলেন। এর থেকে স্ববিরোধিতা, এর থেকে প্রবঞ্চনা আমি কোথাও দেখি না। তিনি আরেকটি কথা বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টা হওয়া সত্ত্বেও মার্কিন বাণিজ্য চুক্তি তিনি জানতেন না, চুক্তির বিষয় সেটি বাণিজ্য এবং আরও একটি মন্ত্রণালয়ের নিরাপত্তা উপদেষ্টার কথা বলছিলেন। এই জায়গাটায়ও আপনি খেয়াল করবেন যে এই তথ্যটি এর আগে একাধিক উপদেষ্টা বলেছেন। প্রথম ফরিদ আক্তার বলেছেন, তারপরে সজীব ভুইয়া সম্ভবত কোথাও একটা ইন্টারভিউতে বলেছেন, ডিপ স্টেটের কথা বলেছেন। আজকে তৌহিদ হোসেনের কথা শুনছি আমরা। অথচ আপনি যখন এই ধরনের একটা চুক্তি করবেন, স্বাভাবিকভাবে আপনার নিজের স্বচ্ছতার জন্য আপনার সহকর্মীদেরকে অবশ্যই এটা ইনফর্ম করতে হবে। আসিফ নজরুলও বলেছিলেন আপনার তাদের সাথে কথা বলতে হবে। কিন্তু আপনি কারোর সাথে কথা না বলার ভেতর থেকে বোঝা যায় যে আপাতত আপনি যতই আমার কাছে এটিকে স্বচ্ছতা দাবি করেন না কেন, ভেতরে কোনো একটা ঘটনা আছে যেটা প্রকাশিত হলে জনমনে ভিন্ন প্রতিক্রিয়া তৈরি হবে এবং আপনি কিছু একটা গোপন করতে চাইছেন, সোজা কথা। এবং এই গোপন করতে গিয়ে যে কাজগুলো করা হয়েছে, যার কথা এলো বাণিজ্য উপদেষ্টা, আমরা আমাদের বাবুল ভাই বসে আছে, আমাদের ফরিদ বসে আছে, আমি এই ভদ্রলোকের নাম, আমি নিজেকে সচেতন নাগরিক মনে করি, এই কারণে মনে করি আমি মোটামুটি চেষ্টা করি খবর রাখার জন্য। শেখ বশির নামে কারো নাম
আমি গত 10-15 বছরে শুনিনি, ব্যবসায়ীদের মধ্যেও শুনিনি। তার আরেকটা ভাই আওয়ামী লীগের এমপি ছিল, তার কথা আমরা শুনেছি। কোথার থেকে তিনি এলেন, কিভাবে এলেন আমরা জানি না। সেকেন্ড হলো, তিনি যখন দায়িত্ব গ্রহণ করলেন তখন তার নামে কিন্তু জুলাই হত্যার একটা মামলা ছিল। আপনি বলতে পারেন যে পরবর্তীকালে তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছে এবং তার মামলা থেকে তাকে নিষ্কৃতি দেওয়া হয়েছে, কিন্তু তদন্তে যে তিনি নির্দোষ প্রমাণিত হবেন এই তথ্য তো আপনার জানার কথা না। আপনি কিভাবে জানলেন যে উনি নির্দোষ প্রমাণিত হবে? তাহলে জুলাই অভিযোগে কেউ জেলখানায় আছে, শাহরিয়ার কবির বলেন, এই ধরনের অনেক মানুষ জেলখানায় আছে। আবার আপনার যাকে পছন্দ হয়েছে তাকে ডেকে এনে আপনি উপদেষ্টা বানিয়েছেন। কিসের বিনিময়ে? সম্ভবত আমার ধারণা যে এর ভিতরে কোনো লেনদেনের বিষয় থাকলেও থাকতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার এবং শেষ কথা বলবো যে তার অসততার কথাটা ইতিমধ্যেই বেরিয়ে গেছে। যে সালমান রহমানকে নিয়ে আমরা প্রতিদিন সমালোচনা করছি এবং তার অনেকগুলো অপরাধ ক্রমশই প্রকাশিত হচ্ছে, তার অপরাধগুলো আমরা জানতাম। আর্থিক খাত সহ বিভিন্ন জায়গায় তার যে এক ধরনের দাপট দেখিয়ে সুবিধা নেওয়ার কারণে তিনি নিন্দিত। সেই সালমান রহমানের একটা ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে বেক্সিমকো, ওই এভিয়েশন। হ্যাঁ, এভিয়েশন। সেই বেক্সিমকো এভিয়েশন মাত্র 2 দিনের মধ্যে একই ঠিকানা, শুধুমাত্র সাইনবোর্ডটা পরিবর্তন হয়ে সালমান রহমানের বেক্সিমকো এভিয়েশন আপনার শেখ বশির আকিজ এভিয়েশন হয়ে গেল। অর্থাৎ আপনি উপর থেকে আমাকে যতই বলছেন যে আপনি 15 বছরের দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আপনি এদেরকে ঘৃণা করেন, এরা ফ্যাসিবাদের প্রতিনিধি, ভেতরে ভেতরে আমাদের এই বিশ্বাসের মধ্যে আবদ্ধ রেখে তারা যে অনৈতিকতা করেছে, তারা যে দুর্নীতি করেছে, আমি মনে করি আজকের যারা সরকার আছে তাদের উচিত আওয়ামী লীগের সময় যে অন্যায় অপরাধগুলো হয়েছে সেগুলোর যেমনিভাবে আপনি তদন্ত করবেন, বিচার করবেন, একই সাথে গত 1.5 বছরের অনিয়ম অবশ্যই তদন্ত করতে হবে।